মস্তিষ্কে হাজারো প্রশ্ন নিয়ে মিজানুর রহমানের বাড়ি থেকে বের হলাম। বাইরে রোদ উঠতে শুরু করেছে। সকালের রোদটা শরীরে লাগছে। আর একটু ভালো করে শরীরে রোদ মাখাতে একটু সামনেই পার্কে গিয়ে বসলাম। পার্কের ব্রেঞ্চে এবং চারপাশে ছড়িয়ে ছিটিয়ে কে যেন বাদামের খোসা ফেলে রেখেছে। একা একা কিংবা দুজন মানুষ একসাথে ঘুরতে আসলে ব্রেঞ্চে বসেই বাদাম খাওয়ার পর এই কাজটা করে যায়। বাদাম খাওয়ার পর খোসা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলার মধ্যেই হয়তো আনন্দ খুঁজে নেয়। যদি বলা হয় খাওয়ার পর খোসাগুলো একসাথে করে ফিরিয়ে দিলেই খোসার বিনিময়ে আবার বাদাম দেওয়া হবে, তবুও ছড়িয়ে ছিটিয়ে ফেলবে। তাদের ভাবনা ভুল কাজ করার মাঝে যে আনন্দ, তা থেকে বঞ্চিত হব কেন? কিছুক্ষণের মধ্যেই প্রকৃতির অদ্ভুত পরিবর্তন দেখে নিজে নিজেই বললাম, প্রকৃতি এত দ্রুত পাল্টাতে পারে? মাত্রই রোদ ছিল, রোদের তাপ আস্তে আস্তে বাড়তে শুরু করবে তা নয়। হঠাৎ করে আকাশের উত্তর কোণায় কালো মেঘ জমতে শুরু করলো। পার্কে থাকা মানুষজন ছুটোছুটি করে বেরিয়ে যাচ্ছে। হালকা বাতাস বইতে শুরু করলো। বেরিয়ে যাওয়া মানুষেরা বৃষ্টিতে ভিজতে চায় না। যে করেই হোক বৃষ্টি শুরু হওয়ার আগে নিরাপদে যেতে চায়। আমি উঠলাম না, পার্কের ব্রেঞ্চে বসে রইলাম। ইচ্ছে করে বৃষ্টিতে ভেজা আমার পছন্দ নয়। আনিকার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে। ভালো লাগার এই ইচ্ছেটা নিজে থেকেই অনেকবার আমাকে বলেছে। আমাদের দুজনের মাঝে থাকা বন্ধুত্বের সম্পর্ক হয়েও আনিকা নিজ থেকেই বারবার নিজের ইচ্ছেগুলো বলতে থাকে। কেন বুঝতে পারি না। মানুষ তার প্রিয়জনকে পছন্দ এবং অপছন্দগুলো জানানোর জন্য চেষ্টা করে। আমি কি আনিকার প্রিয়জন? প্রথমে দু একটা ফোঁটা পড়ল। কিছুক্ষণের মধ্যে ঝুম বৃষ্টি শুরু হলো। আমি বৃষ্টির মধ্যেই ব্রেঞ্চে বসে রইলাম। পার্কে আমাকে ছাড়া আর কেউ নেই। আশ্চর্য, জীবনে এই প্রথমবার বৃষ্টিতে ভিজতে ভালো লাগছে। হঠাৎ উত্তর দিক থেকে ছুটে আসা দমকা শীতল বাতাস শরীরে লাগলো। বৃষ্টির মাঝে ছুটে আসা এই বাতাসে শরীরে কাঁপুনি দিয়ে উঠল। আমি তবুও ব্রেঞ্চ থেকে উঠলাম না। আজ কতক্ষণ বৃষ্টি হবে? পুরোটা সময় ভিজবো। দুপুরের একটু পরে বাড়িতে আসলাম। এসে ঘুমিয়ে গেলাম। দীর্ঘ ক্লান্তির ঘুম ভাঙলেও রাত 10টায়। ঘুম থেকে উঠে পুরো 1 ঘন্টা খাটে বসে রইলাম। পেটে প্রচণ্ড ক্ষুধা, তবুও খেতে ইচ্ছে করছে না। বারবার ফয়সালের কথা মনে পড়ছে। ভাবছি বোনটা আত্মহত্যা করেনি, এর পেছনে ফয়সাল নিজেই জড়িত আছে। এই সত্যিটা প্রমাণ করব কিভাবে? আদালত এমন এক জায়গা যেখানে মিথ্যার যে সত্যিটা প্রমাণ করাই বেশি কষ্টকর। হাতে এমন একটা প্রমাণ দরকার যেটা পেলেই বেরিয়ে আসবে অজানা সব প্রশ্নের। ভাবতে গিয়ে তানিয়ার মোবাইলটার কথা মনে পড়ল। তানিয়ার হাতের মোবাইলটা দেখা দরকার। এই মোবাইলটাতেও হয়তো লুকিয়ে থাকতে পারে গুরুত্বপূর্ণ কোনো তথ্য, যে তথ্য আমার একদমই অজানা। অনেকদিন পর আজ ভার্সিটিতে যাব বলে একদম সকাল সকাল ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেই রান্নাঘরে আসলাম। মা রান্নাঘরে নাস্তা তৈরি করছে। আমাকে দেখেই বলল, রাকিব, তোর বড় মামা আমাকে ফোন দিয়েছিল, তোর জন্য একটা আনন্দের খবর। কি খবর শুনি তো? মা আনন্দিত গলায় বলল, তোর ভিসা কনফার্ম হয়েছে। টিকিট কেটেছে আগামী শনিবার ঠিক রাত 10টায় তোর ফ্লাইট। দেশের বাহিরে যাব করে আগে অনেকবার চেষ্টা করেছি, ভিসা কনফার্ম হচ্ছিল না। হঠাৎ করে সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ায় খবর শুনে ভীষণ মন খারাপ হলো। তানিয়ার মৃত্যুর আড়ালে যে অপরাধীরা লুকিয়ে আছে, তাদেরকে প্রমাণসহ বের করতে না পারলে বিদেশে গিয়েও স্বস্তি পাবো না। তানিয়ার আংটিটা আমার নিজের আঙুলে লাগিয়ে রেখেছি। এই আংটিটার রহস্য ততক্ষণ আমাকে শান্তি দেবে না যতক্ষণ তানিয়ার সাথে সেদিন রাতে ঘটে যাওয়া ঘটনাটা জানতে পারবো। আমি আমতা আমতা করে মাকে বললাম, শনিবার আসতে আর মাত্র 7 দিন বাকি। আমাকে জিজ্ঞাসা করে তো টিকিট কাটতে পারতো। এত তাড়াহুড়া করার কি ছিল? মা আমার কথার জবাব না দিয়ে মাথা নিচু করে ফেলল। ভেবেছিল খবরটা শুনে আমি প্রচণ্ড খুশি হব, উল্টো এমন প্রশ্ন করায় মায়ের মন খারাপ হলো। মায়ের এই বিষণ্ণতা মাখা মুখটা দ্বিতীয়বার দেখতে চাই না। মাকে বললাম, মা, আমি ভীষণ খুশি। 7 দিনের মধ্যেই নিজেকে মানসিকভাবে প্রস্তুত করব। রান্নাঘর থেকে ড্রয়িং রুমে আসলাম। আজকে ভার্সিটিতে যাব না, সিদ্ধান্ত পাল্টালাম। আঙুলে লাগানো আংটিটার দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিলাম,
হাতে থাকা 7 দিন সময়ের মাঝেই তানিয়ার সাথে ঘটে যাওয়া পুরো ঘটনা বের করবই। সাথে সাথে আবার ছুটে গেলাম রান্নাঘরে। মায়ের খুব কাছে দাঁড়িয়ে বললাম, তানিয়ার হাতের মোবাইলটা কোথায়? আসলে তো মোবাইলটা কোথায়? মোবাইলটার কথা তো একবারই মনে পড়েনি। আমি দ্রুত গলায় বললাম, এসব তুমি কি বলছো মা? মোবাইলটা তোমার কাছে নয়। তানিয়াকে কবর দিতে যখন ফয়সালের বাড়িতে গিয়েছিল, সাথে করে মোবাইলটা নিয়ে আসো নাই? মা নিচু গলায় বলল, না তো, একবারও মোবাইলটার কথা মনে ছিল না। ফয়সাল নিজেও তো মনে করিয়ে দেয়নি, দিয়ে দিলে পারতো, দিয়েও তো দেয়নি। হয়তো বা ফয়সালেরও খেয়াল ছিল না। ফয়সালের খেয়াল থাকবে না কেন? মা নরম গলায় বলল, মৃত্যু শোক মানুষের অনেক কিছুই ভুলিয়ে দেয়, তাই হয়তো খেয়াল নেই। তানিয়া তার স্ত্রী, বিয়ের 3 দিনের মাথায় স্ত্রীর এমন মৃত্যু মেনে নেওয়া খুব কষ্ট। বললাম, তানিয়ার মৃত্যুর ঠিক 1 দিন আগে তোমাকে ফোন দিয়েছিল? দিয়েছে তো। বিয়ের পর তানিয়া প্রতিদিন ফোন দিয়েছে। রান্নাঘর থেকে দ্রুত পায়ে নিজের রুমে আসলাম। সেদিন সাথে ছোট মামা ছিল। ফয়সাল ছোট মামার কাছে তানিয়ার ফোনটা দিয়ে দেয়নি তো? ফোন দেওয়ার সাথে সাথে ছোট মামা ফোন রিসিভ করলেন, বললেন, শুনলাম তোর সব পেপার কনফার্ম হয়েছে। শুনে আমার অসম্ভব ভালো লাগছে। তোর মুখ থেকে খবরটা শোনার অপেক্ষায় ছিলাম। আমি আগেই জানতাম আমার কাছে তোর ফোন আসবে। মামা, আরও একটা গুরুত্বপূর্ণ কারণে ফোন দিয়েছি। তানিয়ার হাতের মোবাইলটা কি আপনার কাছে আছে? না তো, আমার কাছে ফোন আসবে কিভাবে? কেন সেদিন ফয়সাল তাদের বাড়ি থেকে আসার সময় তানিয়ার ফোনটা দিয়ে দেয়নি? প্রশ্নের জবাব দিতে ইচ্ছে করলো না। আমি ফোনটা রেখে দিলাম। হাতে মাত্র 7 দিন সময়, এক মুহূর্তও সময় নষ্ট করা যাবে না। আমি নাস্তা শেষ করে শার্ট গায়ে দিয়ে সাথে সাথে বাড়ি থেকে বের হলাম। ফয়সালের বাড়িতে ঢুকে শুনলাম ফয়সাল বাড়িতেই আছে। আজ তার অফিস বন্ধ। আমি ড্রয়িং রুমের সোফায় বসলাম। এই কয়েকদিনে ড্রয়িং রুমে সামান্য একটু পরিবর্তন এসেছে। ড্রয়িং রুমের টিভিটার ঠিক বাম পাশে তানিয়ার একটা ছবি টাঙানো ছিল। ছবিটায় তানিয়ার পাশে ফয়সাল দাঁড়িয়েছিল। বিয়ের দিন তোলা হয়েছিল ছবিটা। দেখলাম ছবিটা এখন টাঙানো নেই। ড্রয়িং রুমের চারপাশ ভালো করে তাকালাম, কোথাও নেই। ফয়সালের মা নুডলস নিয়ে এসেছে। টি টেবিলে নুডলস রেখে বললেন, তোমাকে দেখে ভালো লাগলো। তানিয়ার মৃত্যুর পর এখন বেশিরভাগ সময়টা একা একা লাগে। মাত্র 3 দিনে মেয়েটার সাথে ভালো বোঝাপড়া তৈরি হয়েছিল। আমি আন্তরিক গলায় বললাম, নিশ্চয়ই বুঝতে পারছেন ভাই হয়ে বোনের এই মৃত্যুটা মেনে নিতে আমার কতটা কষ্ট হচ্ছে। ফয়সালকে একটু আসতে বলবেন, খুব জরুরি একটা কাজ ছিল। ফয়সাল তার রুমেই আছে, ইচ্ছে করলে রুমে যেতে পারো। উঠে গিয়ে ফয়সালের রুমের সামনে দাঁড়ালাম। এই রুমের ভাঙা দরজাটা পাল্টানো হয়েছে। ভেতরে ঢুকতেই আমাকে দেখে বলল, সেদিন আপনার সাথে বেশ কিছুক্ষণ কথা বলতে চেয়েছিলাম। আমি আন্তরিক গলায় বললাম, ধৈর্য ধরে কথা শোনার মতো পরিস্থিতি সেদিন ছিল না। কি বলবে এখন বলো? শুনলাম আপনি নাকি বেশ কয়েকবার থানায় গিয়েছেন। তানিয়ার আত্মহত্যার রিপোর্ট বের হওয়ার পরেও আপনার কাছে সব কিছু অবিশ্বাস্য মনে হয় কেন? আমি একবার নিজের আঙুলের আংটিটার দিকে তাকালাম, তারপর ফয়সালের দিকে তাকিয়ে বললাম, এখন এসেছি তানিয়ার ব্যবহার করা মোবাইলটা নিয়ে যেতে। তানিয়ার মোবাইলটা কোথায়? ফয়সাল কথা শুনে চমকে উঠল। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে আমার দিকে একই সাথে বিস্ময় আর ভয় নিয়ে তাকালো। এই প্রথমবার ফয়সালের চোখে ভয়ের স্পষ্ট ছাপ ফুটে উঠেছে। ফয়সাল মোবাইলটা বের করার জন্য খাটের সাথে থাকা ড্রয়ারটা খুলল। আমি ভাবলাম, মোবাইলটা তার এত কাছে থেকেও নিজ থেকে আগেই ফিরিয়ে দিতে চায়নি কেন? তানিয়ার মৃত্যুর এতদিন হয়েছে, একবারও কি ফিরিয়ে দেওয়ার কথা মনে ছিল না? ফয়সাল ড্রয়ার থেকে তানিয়ার মোবাইলটা বের করলো। আমি মোবাইলটা হাতে নিলাম। মোবাইলটাতে এখনও 10% চার্জ রয়েছে। মোবাইলটার ফোন লিস্টে ঢুকে সাথে সাথেই পুরোপুরি শিউরে উঠলাম। আশ্চর্য, ফোন লিস্টে একটা নাম্বারও নেই, সবগুলো নাম্বার ডিলিট করে দেওয়া হয়েছে। তানিয়ার মোবাইলটা হাতে নিয়ে বাইরে আসলাম। গাড়িতে উঠতে ইচ্ছে করছে না। সামনে স্টেশন পর্যন্ত পৌঁছতে অনেকক্ষণ হাঁটতে লাগবে। আমি হাঁটতে শুরু করলাম। স্টেশনে এসে গাড়িতে বসার পর ফয়সালের অদ্ভুত দৃষ্টিতে তাকানোর দৃশ্যটা বারবার চোখের সামনে ভাসছে। বুঝতে পারলাম ফয়সাল গোপনে গোপনে আমার খোঁজ রাখছে। আমি ইদানিং কয়েকবার থানায় গিয়েছি। এই খবরটা ফয়সাল জানার কথা নয়, জানলো কিভাবে?
বাস চলতে শুরু করেছে। জানালার পাশে বসে বাইরে তাকালাম। বাস সামনে যত দ্রুত এগোচ্ছে, রাস্তার দুপাশে বাড়িগুলো পেছনে পড়ছে। রাস্তার পাশে থাকা মানুষজন দ্রুত হেঁটে চলছে। সবার চোখে ব্যস্ততা। চলমান পৃথিবীতে থেমে থাকার মতো সময় কারো হাতেই নেই। দ্রুত গতিতে ছুটে চলা বাসটা এসে থামলো। বাসে বেশিক্ষণ বাস বসে থাকলে মাথায় যন্ত্রণা শুরু হয়ে যায়। আমি বাস থেকে নামলাম। একজন অপরিচিত বৃদ্ধ মহিলা কাছে এসে বলল, বাজান, 10টা টাকা দিবেন? আমি পকেট থেকে মানিব্যাগ বের করে বললাম, এই বয়সে এসেও আপনাকে ভিক্ষা করতে হচ্ছে? কি করব বাজান বলো, স্বামী মারা গেছে অনেক দিন হলো, একটা ছেলে আছে, ছেলেটার কোনো খোঁজ নাই। আমি মানিব্যাগ থেকে 10 টাকা বের করে বৃদ্ধ মহিলার হাতে দিলাম। ওনার মুখে মৃত্যুর কথা শুনে তানিয়ার কবরটার কথা মনে পড়ল। ফয়সালের বাড়ি থেকে ঘুরে আসলাম, অথচ কবরটা দেখে আসা হয়নি। মৃত্যু রহস্য বের করার টেনশনে কবরটার কথা ভুলিয়ে দিয়েছে। কবরটা দেখতে অন্যদিন যেতে হবে। ঘরে ঢুকে মায়ের রুমে গেলাম। মা রুমে নেই, হয়তো ছাদে গিয়েছে। তানিয়ার ফোনটা পকেট থেকে বের করে বারান্দায় এসে দাঁড়ালাম। বারান্দায় টবে একটা অ্যালোভেরা গাছ লাগানো। গাছটায় অনেক দিন হলো পানি দেওয়া হয় না। গাছের পাতাগুলো লাল হয়ে যাচ্ছে, আর কয়েকদিন পানিবিহীন থাকলে মারা যেতে পারে। কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থেকে রুমে ঢুকে খাটে বসলাম। তানিয়ার মোবাইলটার ফোন লিস্টে একটা নাম্বারও নেই। এটা যেন বারবার মোবাইলটার ফোন লিস্টে ঢুকছি আর ভাবছি, ফয়সাল ফোন লিস্টের নাম্বারগুলো ডিলিট করে দিয়েছে কেন? তানিয়ার ফোনে ফয়সালের পরিচিত কারো নাম্বার থাকার কথা নয়, তাহলে ডিলিট করবে কেন? ভাবতে গিয়ে মনে হলো, তানিয়া কি এমন কারো ফোন নাম্বার পেয়েছিল যে মানুষটার সাথে ফয়সালের ভালোবাসাময় সম্পর্ক চলছিল? বিয়ের পর একটা ছেলে যদি কোনো মেয়ের সাথে সম্পর্ক চালিয়ে যায়, তা গোপন রাখতে চায়। গোপনীয় এই তথ্য জেনে গেলে ভয়ঙ্কর কিছু হওয়াটা অস্বাভাবিক নয়। ভাবতে গিয়ে আমার শরীরে কাঁপুনি দিয়ে উঠল। যদি সত্যি এইরকম কোনো মেয়ের সাথে ফয়সালের সম্পর্ক থাকে, তাহলে মেয়েটাকে খুঁজে বের করতে পারলেই সব কিছু জেনে যাব। আনিকা ফোন দিয়েছে, ফোনটা রিসিভ করতে ইচ্ছে করছে না, তবুও রিসিভ করলাম। আনিকা অভিমানী গলায় বলল, আচ্ছা তুই ভার্সিটিতে কবে আসবি শুনি? প্রতিদিন বের হওয়ার সময় মনে হয় তুই আজ আসবি, এসে দেখি তোর খোঁজ নেই, তুই কোথাও নেই। আমি বললাম, ভার্সিটিতে আসাটা কি খুব জরুরি? আনিকা অবাক করে দিয়ে বলল, তার চেয়েও বেশি জরুরি তোর সাথে দেখা করাটা। যদি বলি দেখা করার জন্য একটু সময় বের করতে, দেখা করবি আমার সাথে? কথাটা বলতে গিয়ে আনিকার গলা জড়িয়ে আসছে। আমি বললাম, ঠিক আছে, আমি এখনই আসছি। রেল স্টেশনে আসতে পারবি তো? পারবো। কিছুক্ষণের মধ্যেই রেল স্টেশনে পৌঁছালাম। আনিকা স্টেশনে নেই। ফোন দিতে মোবাইলটা হাতে নিতেই আনিকাকে আসতে দেখা গেল। সূর্য আনিকার ঠিক মাথা বরাবর। সূর্যের আলোতে আনিকার চেহারাটা আরও উজ্জ্বল রূপে ফুটে উঠেছে। আমি মুগ্ধতা নিয়ে তাকিয়ে রইলাম। আনিকা পাশে এসে বসলো, মাথা নিচু করে বলল, জীবনের সবচেয়ে কঠিন সময়টা পার করছি। সময়টা এত কঠিনভাবে কাটাতে হবে কল্পনাও করিনি। আনিকার মুখে এমন কথা শুনে বেশ অবাক হলাম। দীর্ঘশ্বাস নিয়ে বললাম, আমাকে তো আগে কিছুই বলিস নাই, তোর হঠাৎ করে আবার কি হয়েছে? আনিকা করুণ গলায় বলল, জানিস, আমার বাবা আমার সাথে 1 সপ্তাহ ধরে কথা বলছে না। বাবার কাছে আমি রাজকন্যা ছিলাম, অথচ এই রাজকন্যার সাথেই বাবা অভিমান করে আছে। কি এমন অপরাধ করেছিস যে অপরাধের কারণে কথা বলা বন্ধ করে দিয়েছে? বাবার কাছে খুব দামি একটা মূল্যবান জিনিস চেয়েছি। আমি রেল লাইনের দিকে তাকিয়ে রইলাম। অনেক দূর থেকে স্টেশনে একটা ট্রেন ছুটে আসছে। ট্রেনের গতি কমেছে। ট্রেনটা স্টেশনেই থেমে যাবে। মানুষের জীবনের মতো সমাপ্তির আগে সব কিছুর গতি কমে যায়। আমি প্রসঙ্গ পাল্টে আনিকাকে বললাম, তানিয়াকে বিয়ে দেওয়ার সময় যখন তোর কাছে ফয়সালের চাকরিটার কথা বলেছিলাম, শুনে তুই বলেছিলি ওই অফিসে তোর দূর সম্পর্কে পরিচিত একজন চাকরি করে। বলেছি। ছেলেটার নাম মামুন, আমার দূর সম্পর্কের খালাতো ভাই। ছেলেটার ফোন নাম্বারটা দিতে পারবি? ওর নাম্বার দিয়ে তোর কি কাজ? আমি আগ্রহ নিয়ে বললাম, ফয়সাল সম্পর্কে অনেক কিছুই আমার অজানা। তার চরিত্র সম্পর্কে জানাটা আমার খুব প্রয়োজন। পরদিন সকালে ফয়সালের অফিসের সামনে আসলাম। অফিস থেকে দূরে একটু দূরে চা দোকান।
দোকানে বসলে অফিসের গেটের সামনের সব কিছু দেখা যায়। আমি দোকানে গিয়ে বসলাম। এখানে এসেছি মামুনের সাথে কথা বলতে। দোকানে বসা থেকেই মামুনকে আসতে দেখা গেল। আমি এগিয়ে গিয়ে নিজের পরিচয় দিতেই মামুন দ্রুত গলায় বলল, আনিকা আমাকে ফোনে বলেছে আপনি বিকেলে দেখা করতে আসবেন। এখন তো হাতে সময় নেই, আপনি আরেক দিন আসেন, তবে যেদিনই আসেন বিকালে আসবেন। আমি জোরালো গলায় বললাম, আরেক দিন নয়, আজকেই দেখা করব। তুমি অফিস থেকে বের হওয়া পর্যন্ত পুরো সময়টা অপেক্ষা করব। এতটা জরুরি? হুম, ঠিক আছে, আপনি আশেপাশে কোথাও অপেক্ষা করেন, আমি বের হয়ে ফোন দেব। আপনার নাম্বারটা আনিকা আমাকে রাতেই দিয়ে রেখেছে। মামুনের জন্য অপেক্ষা করতে করতে দুপুর হলো। সে এখনও অফিস থেকে বের হয়নি। পেটে ক্ষুধা লেগেছে। বাইরের খাবার খাওয়া আমার খুবই অপছন্দ। মামুন অফিস থেকে বের হতে হতে হয়তো বা বিকেল হয়ে যেতে পারে। ক্ষুধা নিয়ে এতটা সময় অপেক্ষা করা খুবই কঠিন। আমি চা দোকান থেকে 2 পিস কেক সাথে 1 কাপ চা নিলাম। খেতে ভালোই লাগছে, বুঝলাম ক্ষুধা নিয়ে খেলে যে কোনো খাবারের স্বাদটা আসলেই বেড়ে যায়। একটু পরেই মা ফোন দিয়ে বলল, রাকিব কোথায় আছিস? দুপুরের খাওয়ার সময়টা পেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাসায় চলে আয়। মা আসতে আর দেরি হয়ে যাবে। মা রাগী গলায় বলল, কয়েকটা দিন ধরে ঠিক সময়ে ঘরে আসছিস না, খাওয়ার সময়ও তোরে পাওয়া যায় না। কয়েকদিন পরেই তো তোর ফ্লাইট, এখন এভাবে ঘোরাঘুরি করাটা কি উচিত হচ্ছে? শোনো মা, কয়েকদিন পরেই ফ্লাইট বলেই এতটা ঘোরাঘুরি করতে হচ্ছে। যতক্ষণ সমাধান বের করতে না পারবো নিজেকে থামিয়ে রাখতে পারবো না। মা শীতল গলায় বলল, বলছিস কি তুই? কিসের সমাধান? আমি জবাব দিলাম না। ফোনটা রেখে চায়ে চুমুক দিলাম। এতক্ষণে চা ঠান্ডা হয়ে গেছে। মামুন অফিস থেকে বের হলো বিকেল 5টায়। আমাকে এতক্ষণ অপেক্ষা করতে দেখে বিস্ময় নিয়ে বলল, কি এমন জরুরি কথা যেটা বলার জন্য এতটা সময় ধরে অপেক্ষা করছেন? আমি বসা থেকে উঠলাম। অনেকক্ষণ বসে থাকায় আর বসতে ইচ্ছে করছে না। মামুন আমার পাশাপাশি হাঁটছে। আমি বললাম, একজন মানুষ সম্পর্কে জানতে এসেছি, নাম বললে অবশ্যই চিনবে। জি বলুন নামটা। ফয়সাল নামের কাউকে চিনো? অবশ্যই চেনা। কি হয়েছে ফয়সালের? আমি নরম গলায় বললাম, ফয়সালের কিছুই হয়নি, যা হয়েছে আমার বোনটার হয়েছে। ফয়সালের সাথে বোনটার বিয়ে হওয়ার 3 দিনের মাথায় আত্মহত্যা করে মারা যায়। মামুন বিস্ময় নিয়ে বলল, আপনার বোনের সাথে বিয়ে হয়েছে মানে? ফয়সালের সাথে চাকরি করা আমাদের অফিসের কেউ তো জানি না। ফয়সালের কলিগ তিশাকে রেখে অন্য কাউকে বিয়ে করবে কেন? আমি সাথে সাথে হাঁটা বন্ধ করে দাঁড়িয়ে গেলাম। হতভম্ব হয়ে মামুনের দিকে তাকিয়ে বললাম, বিয়ের কথা অফিসের কাউকে জানায়নি? তিশা মেয়েটা আবার কে? মামুন বলল, তিশা আমাদের অফিসে চাকরি করে। তিশার সাথে ফয়সালের রয়েছে ভালোবাসার গভীর সম্পর্ক। খুব শীঘ্রই দুজনকে বিয়ে করার কথা। মনে হচ্ছে আমার পা দুইটা বরফের মতো জমাট বেঁধে যাচ্ছে। সামনে এগিয়ে যেতে খুব কষ্ট হচ্ছে। আমি সামনের দিকে পা বাড়ানোর চেষ্টা করতে করতে ভাবছি, তানিয়া কি তাহলে সেদিন রাতে তিশা সম্পর্কে জেনে গিয়েছিল? প্রতিটা দিন খুব দ্রুত এগোচ্ছে। হাতে থাকা সময়টা সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাঝরাতে আনিকার নাম্বার থেকে আসা ফোনে ঘুম ভাঙল। ফোনটা রিসিভ করতে আনিকা হাসি মুখে বলল, রাকিব জানিস, আজকের দিনটা আমার জন্য পৃথিবীর সবচেয়ে আনন্দের দিন। বাবা অভিমান ভেঙে তার রাজকন্যার সাথে কথা বলেছে, মেনে নিয়েছে আমার সকল চাও। আমি সহজ গলায় বললাম, কি এমন চেয়েছিলি তোর বাবার কাছে মেনে নিতে এতটা দিন লেগেছে? আমাকে বিস্মিত করে দিয়ে বলল, আমি সারা জীবনের জন্য তোর হতে চেয়েছি। বাবাকে বলেছি আমার ভালোবাসার কথা। সেদিন হসপিটালে যাওয়ার পর তোর মায়ের চোখে তানিয়ার প্রতি যে ভালোবাসা দেখেছি, সে ভালোবাসা সামান্যটুকু পেতে তোর মাকে আমি মা ডাকতে চাই। আমি আমতা আমতা করে বললাম, বলছিস কি এসব? সারা জীবনের জন্য আমার হতে চাস মানে? হঠাৎ করে আসা আবেগ নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছিস কিভাবে? যা বলছি ভেবে চিনতে বলছি। আমার এই বয়সটা আবেগের নয়, আবেগ মাখানো বয়সটা পেছনে ফেলে এসেছি। তুই তো জানিস আমাদের সম্পর্কটা শুধুমাত্র বন্ধুত্বের। আনিকা আত্মবিশ্বাসী গলায় বলল, যেদিন তোর মাকে দেখতে হসপিটালে গিয়েছি সেদিনই আমি তোরে ভালোবেসে ফেলি। জানিস, খুব ছোটোবেলায় মাকে হারিয়েছি। সন্তানের প্রতি একজন মায়ের কতটুকু ভালোবাসা থাকে সেদিন হসপিটালে না গেলে বুঝতে পারতাম না। আমি মমতাময়ী সেই মায়ের ভালোবাসা নিয়ে বাকিটা জীবন বাঁচতে চাই। পরদিনই রাতেই আমার ভালোবাসার কথাটা তোরে জানিয়ে দিতাম। বাবা যদি রাজি না হয় তাই জানায়নি।
আজকে বাবাকে রাজি করিয়েছি, এখন তুই ফিরিয়ে দিবি আমায়? আনিকার কথা শুনে পুরোপুরি থমকে গেলাম। পৃথিবীতে এত শব্দ থেকেও আনিকাকে বলার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। দীর্ঘক্ষণ চুপ থেকে বললাম, আনিকা, তোরে হয়তো বলা হয়নি, আগামী শনিবার আমার ফ্লাইট। আমি এই জন্মভূমি ছেড়ে চলে যাচ্ছি, অনেক দূরে, বহুদূর। আনিকা জবাব দিল না। আমি ফোনটা কানে লাগিয়ে বসে আছি। একটু পরে অপর প্রান্ত থেকে কান্নার শব্দ শুনতে পেলাম। আনিকা কাঁদছে, হা মাও করে কাঁদছে। মাঝরাতে ঘুম ভেঙে গেলে ঘুম আসতে অনেক দেরি হয়। আমি আনিকার ফোনটা কেটে দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। আনিকার কান্নার শব্দটা বারবার কানে বাজছে। আমি তা সম্পূর্ণ অগ্রাহ্য করে ঘুমিয়ে গেলাম। একটু পরে আবারও ঘুম ভাঙলো। ঘুমটা ভেঙেছে একটা দুঃস্বপ্ন দেখে। আমি ভয় পেয়ে খাটের উপরে উঠে বসলাম। রুমের লাইট জ্বালালাম। তানিয়ার মৃত্যুর পর এই প্রথমবার তানিয়াকে স্বপ্নে দেখলাম। স্বপ্নের ভেতর তানিয়া আমার কাছে আংটিটা চাইল। ফিরিয়ে দেওয়ার জন্য পুরো রুম তন্ন তন্ন করে খুঁজলাম। ঠিক যখনই মনে হলো আংটিটা আমার আঙুলে লাগানো, তাকিয়ে দেখি তানিয়া নেই। ছোট এই স্বপ্নটা দেখে গলা শুকিয়ে গেছে। মনে হচ্ছে পানির তৃষ্ণায় মারা যাব। পাশে থাকা জগ থেকে এক গ্লাস পানি খেয়ে ভাবলাম, খুব সকালেই তানিয়ার কবরটা দেখতে যাব। ঘুম থেকে উঠে নাস্তা করে বাইরে বের হলাম। বাসে করে ফয়সালের বাড়িতে আসতে অনেকক্ষণ লাগলো। তানিয়ার কবরটার কাছে আসার আগেই ফয়সালের বাড়ির সামনে আসলাম। বাড়ির সামনে অনেক মানুষজন দেখে আগ্রহ নিয়ে বাড়ির ভেতরে ঢুকলাম। ঘরের সামনে কেউ দাঁড়িয়ে থাকা একটা মেয়েকে দেখে জিজ্ঞাসা করলাম, এই বাড়িতে আজ এত মানুষজন কেন? বিয়েতে তো মানুষজন থাকবে, ফয়সাল গতকাল বিয়ে করেছে। কঠিন গলায় বললাম, হঠাৎ করে বিয়ে? মেয়েটা সহজ গলায় বলল, অফিসের কলিগ তিশা আপুকে আরও আগেই বিয়ে করার কথা ছিল, মাঝখানে অনেক ঝামেলার কারণে দেরি হয়ে গেছে। কথাটা শুনে মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এখানে দাঁড়াতে এক মুহূর্ত ইচ্ছে করছে না। আমি পেছন ফিরে হাঁটতে শুরু করলাম তানিয়ার কবরটার দিকে। তানিয়ার কবরটার উপরে দেওয়া মাটিগুলো শুকিয়ে গেছে, ছোট ছোট ঘাস উঠতে শুরু করেছে। আমি কবরের পাশে বসে ভাবছি, ঘাসগুলো একদিন আরও বড় হবে, পরিবর্তন হয়ে যাবে সব কিছু। পাল্টে যাওয়ার সময়ের সাথে সাথে এক সময় মানুষ সব কিছু ভুলে যাবে। বাড়িতে আসতে আসতে সন্ধ্যা হয়েছে। ঘরে ঢুকে আঙুলে লাগানো আংটিটার দিকে হতাশ চোখে তাকালাম। তিশার সাথে ফয়সালের বিয়ে হয়েছে। বিয়ের পর একটা মেয়ের সবচেয়ে আপনজন হয়ে যায় তার স্বামী। এমন অবস্থায় তিশার কাছ থেকে ফয়সাল সম্পর্কে কিভাবে জানবো? সকাল থেকে বারবার আনিকার কথা ভুলে থাকার চেষ্টা করছি, ভুলে থাকতে পারছি না। আনিকাকে কখনো কাঁদতে দেখিনি। রাতে শুনতে পাওয়া কান্নার শব্দগুলো হৃদয়টা এলোমেলো করে দিচ্ছে। হৃদয়ে জমে থাকা অনুভূতিটা বারবার আনিকার কাছে ছুটে যেতে চাচ্ছে। আমি ছুটে গেলাম মায়ের শোবার রুমে। মা শোবার রুমের সাথে লাগানো বারান্দায় দাঁড়িয়ে আছে। আমাকে দেখে এগিয়ে আসলো। আমি বললাম, আমার বিয়ের ব্যাপারে তোমাকে কথা বলার জন্য আগামীকাল আনিকার বাড়িতে যেতে হবে। আমার কথা শুনে মা কিছু একটা বলতে চেয়েছিল। আমি মাকে থামিয়ে দিয়ে বললাম, ভালোবেসে প্রিয় মানুষটার জন্য যদি কেউ চোখের জল ফেলে, সে জল কখনোই মিথ্যা হতে পারে না। মা আমার চোখের দিকে তাকিয়ে হাসলো। অনেক দিন পর মায়ের মুখে মমতা মাখানো হাসিটা দেখলাম। আজকে রাতে আনিকার সাথে মা ফোনে কথা বলল। আনিকার বাড়িতে আমরা আগামীকাল আসবো। শুনে সে আবারও কাঁদল। এবারের কান্নায় আনন্দ মেশানো, আত্মতৃপ্তি মেশানো আনন্দ। পরের দিন সকালে ঘুম থেকে উঠে গোসল করলাম। মা আমার আগেই তৈরি হয়ে আছে। মাকে সাথে নিয়ে রুম থেকে বের হলাম। গেটের কাছে আসতে দারোয়ান বলল, একটা আপা এসেছিল, এসে তোমার ফোন নাম্বার নিয়ে গেছে। আমি মায়ের সাথে আনিকার বাড়িতে যাওয়ার জন্য বের হয়েছি। এখন তো আনিকা আমাদের বাড়িতে আসার কথা নয়। আনিকার কাছে আমার ফোন নাম্বার রয়েছে, তাহলে কে এসেছে? দারোয়ানকে কঠিন গলায় বললাম, আপা মানে যে মেয়েটা এসেছিল, মেয়েটাকে চেনেন না? যে না, আগে কখনো দেখিনি। অপরিচিত হলে ফোন নাম্বার দিয়েছেন কেন? মেয়েটা এসেই বলল তানিয়ার পরিচিত। মা নরম গলায় বলল, হয়েছে তো রাকিব, একটা শুভ কাজে যাচ্ছি, শুধু শুধু এত কথা বাড়ানোর কি দরকার? আমি বললাম, মা শোনো, তানিয়ার পরিচিত কেউ হলে আমাদের বাসার ভেতরে আসবে, দারোয়ানের কাছ থেকে আমার নাম্বার নিবে কেন? মা চুপ করে আছে। আমি দারোয়ানকে বললাম, শুধুই কি নাম্বার চেয়েছে, আর কিছু বলেনি? দারোয়ান মাথা নিচু করে বলল, না, আর কিছুই বলেনি। আমি গেট থেকে বাইরে বের হলাম। যাওয়ার সময় দারোয়ানকে বললাম, যদি অপরিচিত কেউ আসে বলবেন বাড়ির ভেতরে যেতে, নাম্বারের প্রয়োজন কিংবা যে কোনো প্রয়োজনে যেন ভেতরে এসে কথা বলে।
দারোয়ান হ্যাঁ সূচক মাথা নাড়ালো। মাকে সাথে নিয়ে আনিকার বাড়িতে আসলাম। বাড়িটার ঠিক সামনে একটা বাগান বিলাস গাছ লাগানো। পুরো গাছে এমনভাবে ফুল ফুটেছে, মনে হচ্ছে নীল আকাশের নিচে আগুন ধরে গেছে। বাগান বিলাস গাছটার কারণে বাড়ির রংটা অসম্ভব সুন্দর ফুটে উঠেছে। লাল রঙের পেছনেই পুরো দেওয়ালটা কালো রঙে সাজানো হয়েছে। আনিকার ঘরে ঢুকতেই তার বাবা এগিয়ে আসলেন। আজ আমরা আসবো বলে তিনি অফিসে যাননি। মা সোফায় বসেছে, আমি মায়ের পাশে বসলাম। আনিকার বাবাকে অতি ব্যস্ত দেখাচ্ছে। তিনি একবার দোতলায় যাচ্ছেন, আরেকবার ড্রয়িং রুমে। আমাদের সাথে একটু একটু কথা বলে উপরে চলে যাচ্ছেন। আনিকাকে আসতে দেখা গেল। আনিকা সিঁড়ি বেয়ে নিচে নামছে। সে আজ শাড়ি পরেছে, কালো রঙের সুন্দর একটি শাড়ি। আনিকাকে শাড়ি পরা অবস্থায় আগে কখনো দেখিনি। কালো রঙের এই শাড়িটাতে তাকে অসম্ভব সুন্দর মানিয়েছে। আনিকা মায়ের কাছে এসে বলল, আপনারা একটু বসুন, আমি রান্নাঘরে যাব আর চলে আসব। মা হাসি মুখে বলল, আরে আরে তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? খাবার তৈরি করে এত ব্যস্ত হতে হবে না। আব্বু তো সকাল থেকে রান্নাঘরে ব্যস্ততায় কাটাচ্ছে, একটার পর একটা আইটেম বানাচ্ছে। মা হাসি মুখে বলল, তোমার বাবাকে বলো চলে আসতে। আনিকা তার বাবাকে ডাকতে সিঁড়ি বেয়ে দোতলায় দৌড়ে উঠে গেল। একটু পরে আনিকা তার বাবাকে সাথে নিয়ে আমাদের পাশের সোফায় বসলো। আমি একবার আনিকার দিকে তাকাচ্ছি, আর একবার মাথা নিচু করে ফেলছি। আনিকার বাবার সাথে মা আমাদের ব্যাপারে কথা বলছে। আমার পুরো মনোযোগ আনিকার দিকে মায়ের কথায় মনোযোগ দিতে পারছি না। এর মাঝে হঠাৎ করে পকেটে আমার মোবাইলটা কেঁপে উঠল। মোবাইলে ফোন এসেছে ভেবে সোফা থেকে দাঁড়িয়ে পকেট থেকে ফোনটা বের করলাম। না, কেউ ফোন দেয়নি। হোয়াটসঅ্যাপে একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ এসেছে। মেসেজটা সিন করতেই সাথে সাথে পুরোপুরি চমকে গেলাম। মেসেজ লেখা, সকালে দারোয়ান থেকে নাম্বারটা আমি এনেছিলাম। দেখুন একটা ভিডিও পাঠিয়েছি। ভিডিওটা দেখুন। এই ছোট ভিডিওটাই তানিয়ার মৃত্যুর আসল কারণ। ভিডিওটা চালু হতে দেরি হচ্ছে। আমি আনিকার সামনে থেকে একটু দূরে এসে দাঁড়ালাম। মা সোফায় বসে আনিকার বাবার সাথে আমাদের বিয়ের তারিখের ব্যাপারে আলোচনা করছেন। মোবাইলে 3 মিনিটের ছোট ভিডিওটা চালু হয়েছে। আমি গভীর আগ্রহ নিয়ে তাকালাম। কয়েক সেকেন্ড যাওয়ার পর আমার পুরো শরীর কেঁপে উঠল। পুরো এক জীবনে কোনো ভিডিও দেখে এতটা বিস্মিত হইনি। দুজনের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওতে দেখানো মানুষটা ফয়সাল, আর তার পাশে তিশা নামের মেয়েটা। আমি বুঝতে পারার সাথে সাথে ভিডিওটা বন্ধ করে মোবাইলটা পকেটে রেখে দিলাম। ফয়সালের সাথে তিশার মুহূর্তের ভিডিও এই মেয়েটা কিভাবে পেরেছে? আমাকে জানতে হবে ভিডিওটার পেছনে আসল রহস্য। আমি মায়ের পাশে সোফায় এসে বসলাম। বিয়ের তারিখ ঠিক হয়েছে। 3 মাস পর বিদেশ থেকে ছুটিতে দেশে ফিরলেই আমাদের বিয়েটা হবে। বিয়ের তারিখ ঠিক করার পর আমি মায়ের কানের কাছে গিয়ে বললাম, মা দেখো আনিকা কতটা খুশি। মা আমাকে আস্তে করে ধাক্কা দিয়ে বলল, পছন্দের মানুষটাকে আপনজন করতে পারলে প্রতিটা মানুষই ঠিক এতটা খুশি হয়। মেয়েটাকে ঠিক এমনভাবে সারাটা জীবন সুখী রাখার চেষ্টা করবি। মায়ের কথা শুনে আমি হেসে বললাম, আনিকা আমার দিকে তাকিয়ে আছে। কেন জানি আনিকার দিকে তাকাতে লজ্জা লাগছে। আমি লজ্জায় আনিকার দিকে তাকাতে পারলাম না, মাথা নিচু করে ফেললাম। আনিকার বাড়ি থেকে বাসায় ফিরলাম। মা আমাদের বিয়ের কথাটা সবাইকে ফোন দিয়ে জানাচ্ছে। আমি মায়ের কাছ থেকে উঠে রুমে ঢুকলাম। দরজা বন্ধ করে অদ্ভুত সব প্রশ্ন নিয়ে ভাবতে ভাবতে ফয়সালকে ফোন দিলাম। ফয়সাল ফোনটা রিসিভ করেছে। রিসিভ করতেই বললাম, তোমার ফোনে একটা ভিডিও পাঠিয়েছি, যদি সময় থাকে ভিডিও দেখে নিও একবার। ফয়সাল সহজ গলায় বলল, কিসের ভিডিও? আমি জবাব না দিয়ে ফোনটা কেটে দিলাম। খাটে হেলান দিয়ে বসলাম। অপেক্ষা করছি ফয়সালের ফোনের। ভিডিওটা দেখে ফয়সাল আমাকে ফোন দিতে দেরি করার কথা নয়। 5 মিনিট পরেই ফয়সালের ফোন আসলো। আমি রিসিভ করার সাথে সাথে বরফ শীতল গলায় বলল, কোথায় পেয়েছেন আমার এই ভিডিও? আমি বললাম, খুব ভয় পেয়েছো? সত্যি করে বলবে এই ভিডিওটার সাথে আমার বোন তানিয়ার আত্মহত্যার কিসের সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। বিশ্বাস করেন আমাকে, ভিডিওটার সাথে তানিয়ার আত্মহত্যার কোনো সম্পর্ক নেই। আমি জানতাম তুমি সত্যি বলবে না। এই ভিডিওটাই তানিয়ার মৃত্যুর পেছনে সব সত্যি বের করে দেবে। আমি এখনই উচ্চ আদালতে যাব। ভিডিও হাতে আছে। আশা করি মৃত্যু রহস্য বের করতে খুব একটা দেরি হবে না। ফয়সাল মুহূর্তেই কাঁদতে শুরু করেছে। ওপাশ থেকে কান্নার শব্দ আসছে। কাঁদতে কাঁদতে বলল,
আবারও বলছি, বিশ্বাস করুন আমায়, তানিয়ার আত্মহত্যার পেছনে ভিডিওটার কোনো সম্পর্ক নেই। আমি ফোনটা কেটে দিলাম। কেটে দেওয়ার সাথে সাথে ফয়সাল আবার ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করলাম। ফয়সাল বলল, ফোনটা কেটে দিয়েছেন কেন? এখনই উচ্চ আদালতে যেতে হবে, হাতে খুব একটা সময় নেই। মামলা করার পর আত্মহত্যার পেছনে আসল রহস্য খুঁজে খুঁজে বের করব, তাই ফোনটা কেটে দিয়েছি। কথা শুনে ফয়সাল প্রচণ্ড ভয় পেল। আমাকে বিষণ্ণ গলায় বলল, প্লিজ তানিয়া মৃত্যুর ব্যাপারে আদালতে যাবেন না। যদি আইনি জটিলতায় না জড়ান, তাহলে আপনাকে সত্যিটা বলবো। সত্যিটা শোনালে পুলিশের হাত থেকে আমাকে বাঁচিয়ে দেবেন তো? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আচ্ছা ঠিক আছে, কথা দিলাম। ফয়সাল বলল, সেদিন তানিয়া আত্মহত্যা করেনি। তানিয়াকে আমি নিজেই শ্বাসরুদ্ধ করে মেরে ফেলেছি। আত্মহত্যা বলে চালিয়ে দেব বলেই পাখায় টানানো রডের সাথে তানিয়ার লাশ ঝুলিয়ে দিয়েছি। কথাটা শুনে আমার পুরো শরীর কাটা কাটা দিয়ে উঠল। কানের সাথে ফোনটা ধরে রাখতে কষ্ট হচ্ছে। আমি আমতা আমতা করে বললাম, কেন খুন করেছিলি আমার প্রিয় বোনটাকে? ফয়সাল বলল, কারণ আপনার পাঠানো এই ভিডিওটা অফিসে যাওয়ার সময় ভুল করে আমার মোবাইলটা বাসায় রেখে চলে যায়। আমার ফোনে থাকা এই ভিডিওটা তানিয়া দেখে ফেলে। তিশার সাথে কাটানো আমাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিওটা দেখার পরে তানিয়া ভয়াবহ ধরনের পাগলামি শুরু করে। তানিয়া এটা মেনে নিতে পারেনি। যখন শুনলো তিশার সাথে আমার বিয়ের পরেও সম্পর্ক চলমান রেখেছি, সে আমার এই অপরাধ সবাইকে জানিয়ে দিতে চেয়েছিল। তানিয়াকে অনেকভাবে আটকে রাখার চেষ্টা করেছি, আটকাতে পারিনি, তাই তো শ্বাসরুদ্ধ করে মেরে ফেলেছি। বিষণ্ণতা মাখানো একটা দীর্ঘশ্বাস নিয়ে বললাম, তুমি একজন খুনি, তিশা এটা জানে? জানে। তানিয়াকে খুন করার আইডিয়াটা তিশাকে সাথে নিয়ে দুজনে মিলেই তৈরি করেছি। তবে খুন করার আগে তানিয়া বলেছিল এই ভিডিওটা সে তার একটা বান্ধবীর কাছে পাঠিয়ে রেখেছে। আমি তানিয়াকে খুন করার পর সেই বান্ধবীর মোবাইল থেকে নিয়ে নিলাম। নাম্বারটা নিয়েও বান্ধবীটাকে খুঁজে বের করতে পারিনি। অনেক খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। আমি জবাব দেওয়ার ভাষা হারিয়ে ফেললাম। ফয়সাল বলল, প্রথমে তিশাকে বিয়ে না করে তানিয়াকে বিয়ে করেছি কেন জানেন? আমি জানতে চাইলাম না, কোনো কিছুই জানতে ইচ্ছা করছে না। ফোনটা কেটে দিয়ে দৌড়ে মায়ের রুমে গেলাম। মাকে জড়িয়ে ধরে কাঁদলাম। মা বারবার জিজ্ঞাসা করছে, কাঁদছি কেন? কান্নার কারণটা মাকে বলতে গিয়েও বলতে পারছি না। হাতে মাত্র একটা দিন সময় রয়েছে, একদিন পরেই ফ্লাইট। আমি পুরো দিনটা কিছুই মুখে দিলাম না, খেতে ইচ্ছে করছে না। মা কয়েকবার করে খাওয়ার কথা বলে যাচ্ছে। মায়ের কথা রাখতে রাতে এক প্লেট ভাত খেয়েই ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো খুব সকালে। মাথাটা ব্যথা শুরু হয়েছে। ফয়সালের মুখ থেকে কথাগুলো শোনার পর বারবার মনে পড়তেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। আমি তানিয়ার কথা ভাবতে ভাবতে আঙুলে লাগানো আংটিটার দিকে তাকালাম। আশ্চর্য তো, এটা কিভাবে সম্ভব? আংটিটা আঙুলে নেই। আংটিটা আঙুলে না দেখে বিছানা থেকে লাফিয়ে উঠলাম। খাটের বালিশ উল্টালাম। চাদরটা নিচে নামিয়ে দীর্ঘ সময় নিয়ে দেখলাম নেই, আংটিটা কোথাও নেই। দৌড়ে গেলাম মায়ের কাছে। মা দ্রুত গলায় বললাম, রাতে আমার রুমে গিয়েছিলে? না তো, তুই তো দরজা বন্ধ করে ঘুমিয়েছিস। তাহলে রুমে যাব কিভাবে? রাকিব, তোর কি হয়েছে? ঠিকভাবে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিস কেন? আমি জবাব না দিয়ে দ্রুত পায়ে নিজের রুমে ছুটে আসলাম। আর একবার পুরো বিছানাটা উল্টে পাল্টে দেখলাম। আংটিটা আঙুল থেকে খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। খুললেও বিছানার উপরে থাকার কথা, তাহলে কোথায় উদ্যত হয়ে গেল? তানিয়ার রহস্যময় এই আংটিটা খুনিকে বের করার জন্য হৃদয়ে যে তারা তৈরি করেছিল, আংটিটা হারিয়ে যাওয়ার পর থেকেই সেটা পুরোপুরি কমে গেছে। আংটিটা হারিয়ে যাওয়ার পর তানিয়ার মৃত্যু নিয়ে অনেকবার ভাবার চেষ্টা করেছি সবার চোখের আড়াল হয়ে মৃত্যুর দিন আমাকে আংটিটা দিয়ে যাওয়ার পেছনে রহস্য বের করতে। দুটি ঘটনার কোনো রহস্যই বের করতে পারিনি। আনিকার কাছে পুরো ঘটনাটি বলতে ইচ্ছে হয়, বলবো বলবো করে বলা হয় না। মাঝে মাঝে মনে হয় ঘটে যাওয়া এই দুটি ঘটনা থাকুক না, না হয় রহস্যময় হয়ে। শনিবার সন্ধ্যার একটু পরে এয়ারপোর্ট এসে পৌঁছালাম। আমাকে এগিয়ে দিতে মায়ের সাথে আনিকা এসেছে। আনিকার ভীষণ মন খারাপ। পুরো সময়টা একদম চুপচাপ। এয়ারপোর্টের ভেতরের গেটে ঢোকার সময় হয়ে গেছে। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আনিকার কানের কাছে এসে বললাম, মাত্রই তো 3টা মাস, দেখবে সময়টা দ্রুত কেটে যাবে। এভাবে মন খারাপ করে থাকলে দেশে দেশে এসে কিন্তু একসাথে বৃষ্টিতে ভিজবো না। আনিকা মুচকি হাসি হাসল।
মা তাকিয়ে আছে আমার দিকে। আনিকা হাসি লুকানোর চেষ্টা করছে। পরদিন দুপুরে বিমান থেকে বিদেশের মাটিতে নামলাম। নেমেই ফোন দিয়ে আনিকাকে জানালাম পৌঁছার খবর। বড় মামা এগিয়ে নিতে আগে থেকেই অপেক্ষা করছে। বড় মামার সাথে গাড়িতে উঠেই চারদিকে তাকিয়ে সবুজ গাছপালা মিস করতে শুরু করলাম। মনে হলো নিজ জন্মভূমির মতো সবুজে মাখানো প্রকৃতির রূপ কোথাও নেই। গাড়ি থেকে নেমে রুমে আসলাম। বড় মামার পাশের রুমে থাকার জায়গা হয়েছে। রুমে ঢুকে মোবাইলে ইন্টারনেট কানেক্ট নিয়ে অনলাইনে ঢোকার পরই আনিকার ফোন আসলো। ফোনটা রিসিভ করতেই আনিকা দ্রুত গলায় বলল, রাকিব শোনো, আমার দূর সম্পর্কের খালাতো ভাই মামুন ফোন দিয়েছিল। ওই যে তোকে পরিচয় করিয়ে দিয়েছিলাম, ফয়সালের সাথে একই অফিসে চাকরি করে। চিনতে পেরেছিস? আমি জোরালো গলায় বললাম, হ্যাঁ চিনতে পেরেছি। আনিকা বলল, মামুন ফোন দিয়ে বলল ফয়সাল এবং তিশা দুইজনে ভয়াবহ বিপদে পড়েছে। গতকাল অফিসে আসতে পারিনি। দুইজনের মুহূর্তের ভিডিও, একটা ছোট ভিডিও কে যেন অনলাইনে ছেড়ে দিয়েছে। ভিডিওটা এত দ্রুত ভাইরাল হয়েছে, এখন কেউ লজ্জায় ঘর থেকে বের হতে পারছে না। আমি সহজ গলায় বললাম, ভিডিওটা আমি ছেড়েছি। ফয়সালকে কথা দিয়েছি আইনের হাত থেকে বাঁচিয়ে দেব। কথা রেখেছি। তবে তবে কি? আমি আত্মবিশ্বাসী গলায় বললাম, তবে ফয়সালের উপলব্ধি করা উচিত আমার প্রিয় বোন তানিয়াকে মৃত্যুর পরেও ড্রাগ অ্যাডিক্টেড হিসেবে পরিচিত করিয়ে যে অপবাদ ছড়িয়েছে, এরকম অপবাদ নিয়ে বেঁচে থাকাটা প্রতিটা মানুষের জন্য কতটা কঠিন। আনিকা কঠিন গলায় বলল, তিশা মেয়েটার কি অপরাধ ছিল? মেয়েটাকে ক্ষমা করা যায়নি। আমি শীতল গলায় বললাম, খুনিদের ক্ষমা করতে নেই। আনিকা চুপ করে আছে। আমি ফোনটা কেটে দিয়ে নিজেকে নিজে প্রশ্ন করছি, যা করেছি ভুল করিনি তো?